খানিকটা সময় নিয়েই নিচে নামল হৃদ। গায়ে গাঢ় লাল রঙের টি শার্ট, সাথে কালো ট্রাউজার। মাত্রই ফ্রেশ হয়ে আসলো ড্রয়িং রুমে, উদ্দেশ্য বউকে দেখা। আজ আর অফিসে যাবে না বলে ঠিক করলো হৃদ। কোনো কাজও করবে না, আপাতত বউ সামলাবে সে। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেল। তার বউ নিয়ে চলে গেল হেনা খান ও আরাফ খান। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশটায় চোখ বুলালো, আশেপাশে কাউকে দেখতে না পেয়ে গম্ভীর মুখে ডাকলো বাসার সার্ভেন্টদের, জানতে চাইল তার বউ কই। নত মস্তিষ্কের সার্ভেন্টরা জানায় কিছুক্ষণ আগে মায়াকে নিয়ে হেনা খান আরাফ খান বেরিয়ে গেছে হেনা খানের বাবার বাড়ির উদ্দেশ্যে। তীব্র মেজাজ বিগড়ে গেল হৃদের, গা গুলিয়ে ওঠে তিত্তির আগে। আজব, তার একটা মাত্র আপন বউ, আর তার বউকে নিয়েই কেন সবার এত টানাটানি? ঠিকঠাক বউয়ের মুখটা দর্শন নসিব হচ্ছে না তার। তাছাড়া হৃদ তো পারমিশন দেয়নি কাউকে, তাহলে তার বউকে নিয়ে কেন গেল? কিভাবে তারা সাথে করে? তার বউ কি তার লাগে না নাকি? প্রচণ্ড মেজাজ নিয়ে তৎক্ষণাৎ বিরক্তিতে বের হয়ে যায় বাসা থেকে হৃদ। বডিগার্ড ড্রাইভার ছাড়াই একাই বেরিয়ে যায় নিজের গাড়ি নিয়ে। উদ্দেশ্য তার বউকে নিয়ে আসবে তার কাছে। বাকিরা যার যেখানে খুশি যাক, সেটা হৃদের দেখার বিষয় না। যেটা তার দেখার বিষয় সেটা হলো তার বউ কোথাও যেতে পারবে না উইদাউট তার পারমিশন। এতদিন ছোট ভেবে ছাড় দিয়ে এসেছে বউকে, কিন্তু আর না, বউ তার ছোট না। যতটুকু বউ বড় হয়েছে তাতেই চলবে হৃদের। বউকে এত বড় করে কি করবে হৃদ? সে তো বুড়ো হয়ে যাচ্ছে। বউ ছোট ভেবে এক চুলো আর ছাড় দিবে না আর বউকে। এবার হাড়ে হাড়ে অবাধ্য বউকে বুঝাবে হৃদ কি জিনিস। শক্ত হাতে গাড়ি ঘোরালো হৃদ। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জিপিএস চেক করলো আরাফ খানের ফোনের লোকেশন ট্র্যাকিং করতে করতে। সেই অনুযায়ী দ্রুত গাড়ি ছুটালো হৃদ। দীর্ঘ 15 মিনিট গাড়ি ছুটানোর পর অবশেষে দেখতে পেল আরাফ খানের গাড়িটিকে। সে দ্রুততার সঙ্গে আরও খানিকটা স্পিড বাড়িয়ে দিয়ে ব্রেক কষলো আরাফ খানের গাড়ির সাথে। হঠাৎ ধূমকেতুর মতো হৃদের গাড়ির সামনে রাস্তায় মাঝখানে ব্রেক কষায় তাল হারালো আরাফ খানের ড্রাইভার জসিম। প্রচণ্ড উত্তেজনায় টান টান হয়ে সাথে সাথে ব্রেক কষায় সামনের দিকে ঝুঁকে পড়ল ড্রাইভার আরাফ খান সহ পিছনের বসা মায়াও হেনা খান। এমন ঘটনায় তারা সবাই বিষয়টি বুঝতে বুঝতে হৃদ গাড়ি থেকে নেমে আরাফ খানের গাড়ির পেছনের দরজা খুলে দক্ষ হাতে থাবা দিয়ে মায়ের হাত টেনে গাড়ি থেকে নামিয়ে ধাম করে আবার গাড়ির দরজাটি লাগিয়ে দেয়। হৃদের হঠাৎ কাণ্ডে চমকালো সবাই। আরাফ খান গাড়ির সামনের সিটে বসা ছিল ড্রাইভারের সাথে। হৃদের হঠাৎ কাজে হতভম্ব হয়ে তিনি দ্রুততার সঙ্গে বের হয় এবং হৃদের সামনে দাঁড়িয়ে উত্তেজনায় প্রশ্ন করে হৃদকে বলে, কি হয়েছে হৃদ? তুই এখানে কেন? আর মায়াকে টানছিস কেন তুই? সব কিছু ঠিকঠাক আছে তো? আরাফ খানের জোরালো প্রশ্ন। হেনা খানও গাড়ি থেকে বের হতে চাইল, কিন্তু হৃদের জন্যই পারল না। তিনি গাড়ির দরজাটা টেনে ধরতে হৃদ পুনরায় ঠাস করে লাগিয়ে দিয়ে দরজাটা এবং আরাফ খানের উদ্দেশ্যে বলে, আমার বউ আমি নিয়ে যাচ্ছি, তুমি তোমার বউ নিয়ে যাও শ্বশুরবাড়িতে, আমার বউ যাবে না তোমার সাথে। আরাফ খান হতবাক কণ্ঠে বলল, মানে? হৃদের তেরামের উত্তর, যার যার বউ শেষে নিয়ে নিয়ে যাবে দাদা ভাই, তুমি তোমার বউ নিয়ে যাও, আমি আমার বউ নিয়ে গেলাম, চলো বউ। মানে বউ ভাগাভাগি হচ্ছে নাকি এখানে? যে যার বউ তারই তো নিতে হবে। হ্যাঁ, হচ্ছে ভাগাভাগি। তোমার ভাগে তোমার বউ, আমার ভাগে আমার বউ পড়েছে। এবার বউ নিয়ে যাও তো শ্বশুরবাড়ি। হৃদের কথায় অবিশ্বাসের ন্যায় চোয়াল ঝুলে হাঁ করে তাকিয়ে থাকলো আরাফ খান। হঠাৎ করে হৃদের এতটা পাগলামো চোখে পড়ার ন্যায়। বিশ্বাসই যেন হচ্ছে না ওনার, হৃদ কোনো মেয়ে মানুষের জন্য এতটা পাগলামি করবে বলে। প্রচণ্ড অবিশ্বাস্য কথা শোনালো আরাফ খানের কাছে। হৃদের সেই অবিশ্বাস্য কথাগুলো হেনা খান শুনল না, কারণ গাড়ির দরজা ও কাচ দুটোই লাগানো ছিল। তাই তিনি দ্রুত হাতে গাড়ির কাছ নামিয়ে সেখানটায় মাথা গলিয়ে বের করে উত্তেজিত কণ্ঠে বলে ওঠে হৃদকে, হৃদ তুই এখানে কেন? আর আমার সোনা আমাকে টানছিস কেন? ও কি কিছু করেছে তোর সাথে? বেয়াদবি করেছে? দেখ ও ছোট মানুষ, গায়ে হাত তুলবি না বলে দিচ্ছি। দে ওকে আমার কাছে দে বলছি। হেনা খানের কথায় বিরক্তি প্রকাশ করল হৃদ, তবে মায়াকে ছাড়লো না, বরং আরও শক্ত করে ধরে রাখলো হাতটা। মায়া হৃদের ভয়ে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে থাকলো, তার মাথায় ঢুকছে না হৃদ হঠাৎ করে কেন এতটা রেগে গেল। মায়া তো আজ কিছুই করেনি তাহলে? তবে হেনা খানের মুখে হৃদকে বলা মায়ার গায়ে হাত তোলার বিষয়টি মস্তিষ্কে টনক নড়ল মায়া ভাবলো, সত্যিই বুঝি হৃদ মায়াকে মারতে নিজের সাথে নিয়ে যেতে চাইছে। ভয়ার্ত মায়া এবার ঠোঁট উল্টিয়ে কেঁদে বসলো এবং হৃদের হাত ছোটাতে চেষ্টা করলো, কিন্তু সফল হতে না পেরে ঠোঁট উল্টিয়ে কেঁদে বলে উঠে হেনা খানের উদ্দেশ্যে, দাদি আমি ওনার সাথে যাব না, তোমার সাথে যাব, আমাকে নিয়ে যাও তোমার কাছে। মায়ের কথার আগে রিরি করে ওঠে হৃদের শরীর। এই মুহূর্তে মায়ের কথাটা মোটেও পছন্দ হয়নি তার, তাই প্রচণ্ড রাগে দাঁতে দাঁত পিষে বলে ওঠে, হৃদ শ্যাট আপ ইডিয়েট, আর একটা কথা বললে মেয়েরা একদম ডাস্টবিনে ফেলে যাব এখন। হৃদের কথায় আরও ভয় পেল মায়া, কান্নার বেগটাও বাড়লো হৃদের রাগ দেখে। মায়া খানিকটা অধৈর্য হলো হৃদের কথায়, তাই হেনা খানের উদ্দেশ্যে কেঁদে বলে তৎক্ষণাৎ, ও দাদি আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও তোমার কাছে, নয়তো তোমার নাতি আমাকে মেরে ডাস্টবিনে ফেলে দিবে বলছে। মায়ের কান্নায় অধৈর্য ভঙ্গিতে আবারও গাড়ির দরজা খুলে বের হতে চাইল হেনা খান, কিন্তু আবারও পারল না হৃদের জন্য, কারণ তিনি দরজা একটু ফাঁক করতেই পুনরায় ঠাস করে লাগিয়ে দেয় হৃদ। হেনা খান গাড়ির জানালা দিয়ে মাথা বের করে উত্তেজিত কণ্ঠে বলে, হৃদ এবার বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু তুই, মেয়েটা ভয় পাচ্ছে, ওকে ছাড়, দে আমার কাছে। তোর কি কাজ এখানে? আমার সোনামাকে নিয়ে কি করবি তুই? দাঁতে দাঁত চেপে বলো, তোমার সোনামাকে আজকে আমি কাঁচা চিবিয়ে খাবো, আমার খাওয়া শেষ হলেই দিয়ে যাব তোমার সোনামাকে, এবার যাও।
নিজের বাপের বাড়ি। হৃদের কথায় তৎক্ষণাৎ কান্না জড়িত গলায় বলে ওঠে মায়া, আমি যাব না আপনার সাথে, আমি দাদির সাথে যাব, ছাড়ুন আমাকে। মায়ার কথায় দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে রইল হৃদ, কিছু বলল না, বরং প্রচণ্ড রাগে মায়াকে কোলের তুলে নিল তৎক্ষণাৎ। মায়া ছোটাছুটি করতে হৃদ হাতের বাঁধন আরও শক্ত করে চেপে ধরল মায়াকে নিজের সাথে। মায়ের কান্না, ছটফট চিৎকার সব কিছু উপেক্ষা করে হৃদ হনহনিয়ে চলে যায় নিজের গাড়ির কাছে। চাবি চেপে গাড়ির দরজা খুলে এক প্রকার ছুঁড়ে ফেললো মায়াকে গাড়ির ভেতর। মায়া উপর হয়ে গাড়ির ভেতর পড়তে হৃদ ঠাস করে দরজা লাগিয়ে গাড়ি লক করে দেয়, মায়াকে ভিতরে আটকে রেখে। রাগে তীর করে হৃদ ড্রাইভিং সিটে এসে বসলো। সময় না নিয়ে দক্ষ হাতে ড্রাইভিং টান দিল গাড়ি নিজের গন্তব্যে। মায়া সোজা হয়ে বসতে নেবে তার আগেই হৃদ গাড়ি স্টার্ট দেয়, যার ফলে মায়া উঠে বসার আগে আবার ঝুঁকে পড়ল জায়গায়। হৃদের ভয়ে ডুকরে কেঁদে উঠল মুহূর্তে। হঠাৎ করে হৃদের কী হলো, কেন মায়ার সাথে এতটা রাগ দেখাচ্ছে, কিছুই বুঝতে পারল না মায়া। অজ্ঞাত মায়া ফুপিয়ে কাঁদল হৃদের পাশে পড়ে। আরাফ খান বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো হৃদের যাওয়ার দিকে। তিনি আর কিছুই বলল না। এমনিতেই তিনি হতবাক হৃদের কাজে, নতুন করে আর কি বলবে। কিন্তু হেনা খান বড্ড অধৈর্য হলো মায়াকে নিয়ে। হৃদ রেগে আছে, আর কোনো কারণে হৃদ যদি মায়াকে আঘাত করে তাহলে সমস্যা হতে পারে, কারণ মায়ার পরিবার এখনও ঢাকায় আছে। শফিকুল ইসলামের কানে কথাটা গেলে সমস্যা হবে প্রচুর। মায়াকেও সাথে করে নিয়ে যাবে সারা জীবনের জন্য, খানবাড়িতে আর রাখতে চাইবে না। হেনা খান সবটা ভেবেই অস্থির হয়ে হৃদের পিছন পিছন ছুটতে চাইল হৃদকে থামানোর জন্য, কিন্তু পারল না, কারণ ততক্ষণে হৃদ মায়াকে নিয়ে নিজের সাথে করে নিয়ে চলে গেছে। হৃদের গাড়ি থামলো খানবাড়ির পার্কিং এরিয়াতে। খানবাড়িতে আপাতত কেউ নেই ভেবেই হৃদ মায়াকে এখানে নিয়ে আসা। হৃদ গাড়ি থেকে নামলো, মায়াকেও দক্ষ হাতে গাড়ি থেকে টেনে নামিয়ে শব্দবিহীন কোলে তুলে নিল ধূপ করে। মায়া কান্না জড়িত ভঙ্গিতে হকচকিয়ে গিয়ে তাল সামলাতে না পেরে তৎক্ষণাৎ গলা জড়িয়ে ধরে হৃদের। বিন্দুমাত্র ছোটাছুটি করছে না হৃদের ভয়ে, তবে কান্না করতে করতে আশেপাশে তাকিয়ে পরিচিত কাউকে খুঁজছে নিজেকে বাঁচানোর জন্য হৃদ থেকে। কিন্তু আপাতত মায়ার চোখে কাউকেই পড়ল না, কারণ যারা মায়াকে হৃদের হাত থেকে বাঁচাবে তাদের কাছ থেকে তো মায়াকে উঠিয়ে আনলো হৃদ। মায়া ভীষণ দুঃখ কষ্টে জর্জরিত হয়ে হৃদের গলায় নিজের মুখ গজালো কান্না করতে করতে। মায়া নিজের দুঃখ কষ্টে এতটা ভুলে গেল আসলে যে সে হৃদের সাথে করছেটা কি। মায়া দিব্যি হৃদের গলায় মুখ গজিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে উঠছে। হৃদ থামে নয়, থামতে হয় তাকে। এক প্রকার বাধ্য হয়েই তীব্র বুকের ধড়ফড়ে নড়ে উঠল হৃদের শরীর, হাত দুটো কেঁপে উঠল আংশিক। মায়ার ভারী নিঃশ্বাসের সাথে সাথে নরম ঠোঁটের স্পর্শ পাচ্ছে হৃদের গলাতে, একটু নয় অনেকটাই পাচ্ছে। হৃদ নড়ে উঠে স্থির থাকলো আরও কয়েক সেকেন্ড। মায়া ফুপিয়ে কেঁদে উঠছে আর ক্রমাগত হৃদের গলায় নিজের ঠোঁট আর নাক ছুঁয়ে দিচ্ছে। মায়ার ছোঁয়াগুলো যখন তীব্র থেকে তীব্র হচ্ছে তখনই আপেক্ষিক কটে মুখ খুলল হৃদ, ম্যাডাম আসতে, আমি কিন্তু মুডেই আছি, বেশি খেপাবেন না আমাকে, তাহলে ছাড়টা কিন্তু আপনিও পাবেন না। আমার সর্বনাশ হয়েছে, এবার সর্বনাশ আমি আপনারও করব, প্রস্তুতি নিয়েন কিন্তু সর্বনাশী হওয়ার। রোজ আপনাকে কিছু কিছু ফিল করাবো, যেটা আমি ফিল করছি সেটা। হৃদের হাড় কাঁপানো কথায় মায়া কেঁপে উঠল তৎক্ষণাৎ। তারপরও না হৃদের গলা ছাড়লো আর না ঠোঁট ছোঁয়ানো বন্ধ করলো, কারণ মায়া তখন বুঝলো না আসলে হৃদ তাকে এই ঠোঁট ছোঁয়ানো নিয়ে কথাগুলো বলছে। হৃদ মায়াকে স্পষ্ট করে বলেনি মায়ার ঠোঁট ছোঁয়ানোতে হৃদ অস্থির হচ্ছে সেটা, তাই মায়া একই ভঙ্গিতে বই পড়ে রইল হৃদের কোলে। হৃদ কিছু সময় চুপ থেকে পুনরায় ধূপধাপ পায়ে হাঁটলো সামনে। মায়াকে কোলে করে ড্রয়িং রুমে প্রবেশ করতেই মুখোমুখি হয় রেহানা বেগমের। সবেমাত্র হসপিটাল থেকে ফিরে সোফায় গা এলিয়ে বসেছিল তিনি। হঠাৎ করে হৃদের কোলে মায়াকে এইভাবে পড়ে থাকতে দেখে খানিকটা লজ্জিত হন রেহানা বেগম, কিন্তু পর মুহূর্তেই মায়ের ফোপানো কান্না কানে আসতে সচেতন ভঙ্গিতে উঠে দাঁড়ায় তিনি। খানিকটা ইতস্ততায় জড়িয়ে চিন্তিত মুখে প্রশ্ন করলেন, কি হয়েছে, ওর কান্না করছে কেন, আর ও এইভাবে তোমার কোলে উঠেছে কেন? রেহানা বেগমের কথায় মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ের দিকে মায়া। খুশিতে চোখমুখ চকচক করে উঠল রেহানা বেগমকে নিজের সামনে দেখায়। এই বুঝি মায়ের হাত ধরে হৃদের কাছ থেকে বেঁচে যাবে মায়া। মায়া তৎক্ষণাৎ হৃদের গলা ছেড়ে নিজের মায়ের দিকে তাকিয়ে হাত বাড়াতে চাইলে হৃদ আরও জোরে চেপে ধরে মায়াকে নিজের সাথে। আতঙ্কিত মায়া হৃদের হাতের চাপ পেতে ভয়ার্ত দৃষ্টি বিলায় হৃদের চোখের দিকে। হৃদ দাঁতে দাঁত পিষে রক্ত চোখে তাকায় মায়ের দিকে। এতেও মায়া থামলো না, বরং চেষ্টা চালিয়ে গেল নিজের মায়ের দিকে তাকিয়ে। মায়া কিছু বলবে তার আগেই রেহানা বেগম মায়াকে শাসিয়ে বলে ওঠে, এখনও কোলে উঠে বসে আছিস কেন, নাম, কথা আছে আমার তোর সাথে। রেহানা বেগমের কথায় মায়ার চোখ মুখে আশার আলো ফুটলেও হৃদের জন্য মায়ার সেই খুশিটা বেশিক্ষণ টিকল না। হৃদ গম্ভীর মুখে দায়সারা জবাব দিল, আপনি পরে কথা বলবেন আপনার মেয়ের সাথে, আপনার মেয়েকে এখন আমার প্রয়োজন। হৃদের কথায় ইতস্তত বোধ করলো রেহানা বেগম। কি রিক্তা কাঁদছে, হয়তো ও তোমাকে কোনো বিষয়ে ভয় পাচ্ছে, ওকে নামাও, আমার সাথে কিছুক্ষণ থাকুক, কান্না বন্ধ হয়ে স্বাভাবিক হলে তোমার সাথে না হয় দেখা করবে। হৃদ নিষেধ করতে গিয়েও না করলো না, বরং কপাল কুঁচকে কিছু একটা ভেবে মায়াকে নামিয়ে দিল।
হৃদ থেকে ছাড়া পেতেই মায়া দৌড়ে গিয়ে রেহানা বেগমের পিছনে লুকালো। কান্না থেমে গেছে ততক্ষণে মায়ার। হৃদ নিজের রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে মায়ের দিকে কটকট করে তাকালো। কিছু না বলে হনহন করে সামনের দিকে যেতে গিয়েও দুকদম পিছিয়ে রেহানা বেগমের পিছনে দাঁড়ালো হৃদ। মায়ের দিকে হালকা ঝুঁকে মৃদুস্বরে চিবিয়ে চিবিয়ে বলল, একবার শুধু হাতে পেয়ে নে, মেরে সত্যি সত্যি ডাস্টবিনে ফেলে দেবো এমন একটা বেয়াদব বউকে। হৃদ আর দাঁড়ালো না, সোজা নিজের রুমে চলে গেল। যে রাগে বের হয়েছিল হৃদ তার থেকে দ্বিগুণ ছটফট করতে করতে রুমে আসতে হলো তার বেয়াদব বউ। স্বামী বোঝে না, স্বামীর মন বোঝে না, তার সুন্দর মুহূর্তটাকে ভয় পেয়ে নষ্ট করে দিল। সে ভয় দেখালেই ভয় পেতে হবে তার বেয়াদব বউকে? সে কি বোঝে না তার স্বামীর কী চাই তার কাছে? এই জন্যই হাঁটুর বয়সী বউয়ের সাথে প্রেমে পড়লে এমনটাই হওয়া উচিত। তখন হৃদ সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আবারও পিছনে ফিরে মায়ের দিকে তাকিয়েছিল। মায়া তখনও রেহান বেগমের শাড়ির আঁচল ধরে দাঁড়িয়েছিল, তবে আর চোখে হৃদকে দেখছিল। বউয়ের চোরা চোখের দেখাটাও হৃদের বেহায়া মনটা বউ বউ করছে। তখন ছটফট করছিল বউকে টেনে নিজের কাছে নিয়ে আসা। আর করবেই বা না কেন? হৃদের বেয়াদব বউ আজ শাড়ি পরেছে না? বউ শাড়ি পরলে কি স্বামী ছোঁয়াটা জরুরি না? হৃদের জন্য তো জরুরি ছিল, কিন্তু ছলনাময়ী বউটার জন্য তো কিছুই হলো না হৃদের। বলতে পারলো না হৃদ। দীর্ঘ 28 বছরের ধৈর্য দেয়াল ভেঙেছে, অধৈর্য হয়েছে, মনে তৃষ্ণা জেগেছে বউয়ের জন্য। কিন্তু হৃদের কিছুই আর বলা হলো না বউকে। এতে সব দোষ তার ছলনাময়ী বউয়ের। তাকে অস্থিরতার সাগরে ভাসিয়ে দিব্যি মায়ের আঁচলে লুকানোচ্ছে। ইচ্ছা তো করছে এমন ছলনাময়ী বউকে তার সাথে পিষে ফেলতে, কেন বুঝতে পারছে না, সেটাই বোঝাতে চাই। হৃদ আর থাকলো না বাসায়, বরং হৃদ বুক ভারী দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় রেডি হয়ে চলে যায় অফিসে। যার জন্য বাসায় থাকতে চাইলো সে দিব্যি মায়ের আঁচল ধরে বসে আছে এখন। তাছাড়া এখন যদি হৃদ জোর করে মায়াকে নিজের কাছে আটকে রাখে তাহলে সবাই অন্য কিছু ভাববে। হৃদ মায়ের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছে এমনটা ধারণা করবে। দ্বিতীয়ত মা রেহানা বেগমের ধারণা করতে পারে যে হৃদ জোরপূর্বক মায়ের সাথে শারীরিক সম্পর্কে জড়িত হচ্ছে। মায়ের সম্মতি নেই বলে হৃদের কোলে তখন কান্না করছিল। হৃদ সবটা ভেবে সাময়িক সময়ের জন্য চুপ করে যায়। আপাতত সে ঝামেলা যাচ্ছে না, কারণ মায়ের পরিবার হৃদের বেশ একটা সুবিধাদার মনে হয় না। ভবিষ্যতেও হৃদের সাথে মায়াকে নিয়ে ঝামেলা হবে এটা নিশ্চিত হৃদ, তবে তারও চিন্তা নেই। আর যাই হোক না কেন, এত সহজে সে বউকে কোনো কালেই ছেড়ে দেওয়ার পাত্র নয়। রেহানা বেগমের কোলে মাথা রেখে সোফায় শুয়ে আছে মায়া, চোখ পাতা পুনরায় টইটুম্বর নোনা জলে। তবে এবারের কান্নাটা নিজের জন্য নয়, বরং রেহানা বেগমের করা প্রশ্নের জন্য এই কান্না মূল কারণ। রেহানা বেগম মায়াকে কথা বলতে না দেখে পুনরায় অধৈর্যের মুখ খুলল। তিনি মায়াকে জোরালো প্রশ্ন করে বলে, রিক্তা তুই কি আমাকে কিছু বলবি নাকি? দেখ, মিথ্যা বলার চেষ্টা করবি না, কিন্তু এমনিতেই আমি টেনশনে আছি প্রচুর তোর বাবাকে নিয়ে। জুই আমাকে সবটা বলেছে বিকালে, তবে অল্প। সবটা জানে না জুই, তুই সবটা জানিস এটাও বলেছে। তুই নাকি আগের থেকেই সবটা জানিস আরিফ আর ফিহার সম্পর্কের কথা। এখন তুই আমাকে সোজা সোজা খুলে বল সবটা, নয়তো তোর বাবার কানে গেলে বিষয়টি কী হবে বুঝতে পারছিস তুই? রেহানা বেগমের অস্থিরতায় উঠে বসলো মায়া, চোখ ভর্তি জল নিয়ে রয়ে শুয়ে বলে আরিফ ও ফিহার সম্পর্কের কথাগুলো সবটা। রেহানা বেগমের মায়ের কথায় মুহূর্তেই দু হাতে মাথা চেপে ধরে সোফায় বসে রইল কিছুক্ষণ। হঠাৎ যান্ত্রিক কণ্ঠে বলে, তুই আমাকে আরও আগে কেন বললি না এসব বিষয়ে? আগে জানতাম না আম্মু। আব্বুকে যেদিন হসপিটালে ভর্তি করানো হয় তারপর দিনই জানতে পারি। তাহলে সেই দিন কেন জানালি না আমাকে এই বিষয়টা? মায়া কাচুমাচু করে বলে, তুমি আব্বুকে নিয়ে টেনশনে ছিলে তাই বলতে পারিনি তো। এখন কি ভাইয়ার সাথে ফিহাপুর বিয়েটা হবে না আম্মু? রেহানা বেগম কাটকাট উত্তর, না। চমকে ওঠে মায়া, নেন কেন আম্মু? দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি পুনরায় বলে, রেহানা বেগম, কারণ তোর আব্বুর খানবাড়ির সাথে সম্পর্কটা পছন্দ না। তাছাড়া তিনি এমনিতেই তোর প্রাপ্তবয়স্ক হওয়ার অপেক্ষায় আছেন। তোর 18 বছর হলেও এখান থেকে নিয়ে যাবেন। হয়তো শুধু তুই একবার মুখ ফুটে বললেই তোর আব্বু খানবাড়ির সাথে সকল সম্পর্ক ছিন্ন করে এখনই নিয়ে যাবেন তোকে। এই স্বামী, এই সংসার তোর না। খানবাড়ির সাথে সম্পর্কগুলো তোর রিক্তিক্ত। তুই সাময়িক সময়ের জন্য আছিস এখানে, সেখানে পুরাতন সম্পর্কের মূল্য নেই। সেখানে নতুন করে সম্পর্ক তোর আব্বু জড়াবে না কখনোই। মায়া চমকে ওঠে নিজের মায়ের কথায়। তাকে খানবাড়ি থেকে নিয়ে যেতে চায় তার বাবা, তার মিস্টার ভিলেন থেকে মায়াকে আলাদা করতে চায়। কিন্তু কেন? যখন মায়া খানবাড়িতে আসতে চায়নি নিজের পরিবার ছেড়ে, তখন তো তার বাবাই জোর করে পাঠিয়েছিল এই খানবাড়িতে। মায়ের আত্মসম্মানের লাগার মতো কিছু শক্ত কথাও শুনিয়েছিল তার বাবা, যার জন্য মায়া দাদা দাদির হাত ধরে এক প্রকার বাধ্য হয়েই তার মিস্টার ভিলেনের বউ হয়ে আসে খানবাড়িতে। সেদিন অনিচ্ছুকভাবে খানবাড়িতে আসলেও আজ তো মায়া স্বেচ্ছায় থাকতে চায় তার মিস্টার ভিলেনের সাথে। তাহলে কেন তার বাবা তাকে নিয়ে যেতে চাচ্ছে? সে তো থাকতে পারবে না তার মিস্টার ভিলেনকে ছাড়া, আবার সে তার বাবার আদেশও অমান্য করতে পারবে না কখনো। তাহলে কি করবে মায়া? কি করা উচিত? মায়া কি পারবে সারা জীবন তার মিস্টার ভিলেনকে ছাড়া একা থাকতে? মায়ের নিজের ভাবনার মাঝেই চোখের জল গড়িয়ে পড়ল।
গাল বেয়ে কোলের উপর। কষ্টগুলো দলা পাকিয়ে আসলো গলায়, তাই ঠোঁট কামড়িয়ে কোনো রকম কান্নাগুলো আটকানোর চেষ্টা করলো মায়া। আপাতত সে নিজের মায়ের সামনে কান্না করতে চায় না, নিজের কষ্টটা নিজের মধ্যেই চেপে রাখতে চায়। মাথা নিচু করে স্থির বসে রইল রেহানা বেগম। টেনশনে মাথা ফেটে পড়ছে ওনার। একদিকে হার্ট দুর্বল স্বামী, অন্যদিকে ওনার শান্তশিষ্ট ভালো ছেলেটা। কার পক্ষ নেবেন তিনি? স্বামীর মন তিনি বোঝেন, কখনোই খানবাড়ির সাথে নতুন সম্পর্কে জড়াবে না। অন্যদিকে ওনার হীরের টুকরো শান্ত ছেলে আরিফ কত কষ্ট পেলেও জীবনে মুখ ফুটে কাউকে কিছু বলবে না, নীরবে সহ্য করবে সবটা। তাছাড়া মেহেরবানও এই সম্পর্কটা নিয়ে অসম্মতি জানিয়েছে ইতিমধ্যে। সেই জায়গায় তিনি স্বামীকেই বা কীভাবে বুঝাবেন ছেলের হয়ে? যেখানে আগে থেকেই খানবাড়ির সাথে এত ঝামেলা, সেখানে রেহানা বেগম নতুন করে কোনো ঝামেলায় আর জড়াবেন না। যা করার খুব দ্রুতই সব কিছু করবেন তিনি। রাত 11টা ছুঁই। মায়া ড্রয়িং রুমে সোফা থেকে উঠে দাঁড়ালো বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে। গায়ে এখনও সন্ধ্যার শাড়িটি জড়ানো। রেহানা বেগম আরও 1 ঘন্টা আগেই বিদায় নিয়ে হসপিটালে চলে গেছে, কিন্তু মায়া তখনও ড্রয়িং রুম থেকে উঠেনি। নিজের বিষণ্ণতায়, হৃদকে ছেড়ে যাওয়ার কল্পনায় বিগত 1 ঘন্টা জায়গায় বসেছিল মন্ত হয়ে। রেহানা বেগম চলে গেল হসপিটালে। আজ রাতটা তিনি স্বামী ও ছেলের পাশে থেকে হসপিটালে কাটাবেন বলে স্থির করেন এবং সেই চিন্তা অনুযায়ী চলে গিয়েছিলেন তখন। মায়ের সাথে দীর্ঘ সময় আলোচনা করে আরিফ ও ফিহার সম্পর্কে জেনে নিল এবং রেহানা বেগমকে হসপিটালে আরাফ খানই নিয়ে গেল তখনই। তবে আসার সময় হসপিটাল থেকে জুইকে সাথে করে নিয়ে আসবেন এমনটাও বলে গেল। হৃদ মায়াকে নিয়ে চলে আসার পর ওনারাও আর যায়নি হেনা খানের বাপের বাড়ি। টেনশনে ছিল হৃদ মায়াকে না আবার আঘাত করে বসে সেই ব্যাপারে। তবে বাসায় এসে মায়াকে সুস্থ অবস্থায় রেহানা বেগমের পাশে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল হেনা খান। আপাতত এই মুহূর্তে বাসায় আর কেউ নেই মায়া আর হেনা খান ছাড়া। হেনা খান কিচেনে আছে সার্ভেন্টদের নিয়ে রান্নার কাজে। তবে ইতিমধ্যে বেশ কয়েকবার ডেকে মায়াকে বলে গেল শাড়ি খুলে নর্মাল কাপড় পরতে, কিন্তু বরাবরই মায়া বিষণ্ণ মনে বসেছিল এতক্ষণ যাবৎ ড্রয়িং রুমে। তাই আবারও হেনা খানের ডাক পড়তেই বিষণ্ণ ভগ্ন হৃদয়ে উঠে দাঁড়ালো মায়া। মানে মনের সাথে সাথে শরীরেও পা দুটো কাঁপছে অনবরত দুর্বলতায়, হৃদকে ছেড়ে যাওয়ার দুর্বলতায়। মায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে কোনো রকম দুর্বল শরীরটা টেনে উঠতে লাগলো সিঁড়ি বেয়ে। শাড়িতে বারবার পা বেঁচে যাচ্ছে, তারপরে সামনের দিকে হেঁটে যাচ্ছে মায়া উদাস মনে। চোখে জল নেই, কান্নাও নেই, শুধু গুমোট দহনের উত্তাপে পড়ছে মায়া। মায়ার কিশোরী বয়সে প্রথম ভালো লাগা তার স্বামীর। এই বাড়িতে আসার পর থেকেই স্বামী নামক মানুষটিকে প্রচণ্ড ভালো লাগে তার। কারণ মায়া তো জানতো সে সারা জীবনের জন্য এই বাড়িতে এসেছিল, কিন্তু আজ হঠাৎ করেই জানতে পারলো মায়া সারা জীবনের জন্য নয়, বরং সাময়িক সময়ের জন্য এই সম্পর্কে আছে। সে মায়াকে কেন কেউ এতদিন বলেনি সে সাময়িক সময়ের জন্য এই খানবাড়িতে এসেছিল? তাহলে তো তার মায়া ভুলেও স্বামীর দিকে তাকাতো না, স্বামীকে নিজের পছন্দের বানাতো না, বরং সবসময় দূরে দূরে থাকতো স্বামী নামক মানুষটি থেকে। আফসোস কেউ মায়াকে বলেনি যে এই স্বামীর ঘর, স্বামীর সংসার কিছুই মায়ার না, সব কিছুই পর। শুধু 2 দিনের সাময়িক সম্পর্কের জন্য সম্পর্কগুলো ছিল। স্বামী নামক মানুষটিকে ভুলে থাকতে পারবে কি না জানে না মায়া। তবে আজ থেকে চেষ্টা করবে মায়া, মন প্রাণ দিয়ে চেষ্টা করবে হৃদ থেকে দূরে থাকতে, তার মিস্টার ভিলনের প্রতি সব ভালো লাগাগুলোকে মন থেকে মুছে ফেলতে। মায়া নিজের চিন্তাভাবনায় হোঁচট খেলো। পড়ে যেতে নিলে দুর্বল শরীর সিঁড়ির পাশ চেপে ধরে নিজের ব্যালেন্স ঠিক করলো এবং দম নিয়ে পুনরায় দুর্বল শরীরে এলোমেলো পায়ে সিঁড়ির উপরে উঠে কয়েক কদম হেঁটে নিজের রুমের দরজা টেনে ভিতরে প্রবেশ করতেই তখনই ঝড়ের বেগে আরও এক নজর মায়ার পেছন মায়ার রুমে প্রবেশ করে দরজাটা ভিতর থেকে লক করে দেয়। এমন ঘটনায় বিষণ্ণ উদাসীন মায়া চমকে ওঠে, পিছন ফিরে তাকাতেই চোখে পড়ল হৃদকে। হৃদ দরজা লাগিয়ে পিছন ফিরে মায়ার দিকে তাকিয়ে মাতাল করা বাঁকা হাসিতে হেসে সুর টেনে বলে ওঠে, হ্যালো ম্যাডাম, ভালো আছেন? হৃদয় ভাঙ্গুর মায়া হঠাৎ করে হৃদকে নিজের সামনে দেখে চমকালো, ভয়ও পেল বিন্দুমাত্র, বরং ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো বুক ফাটা কষ্টে। পরিস্থিতি স্বাভাবিক হলে মায়া এই মুহূর্তে হৃদকে দেখে ভীষণ ভয় পেত, হয়তো পালাতেও চাইতো, কিন্তু এই মুহূর্তে সেসব মায়ের মাথায় কাজই করছে না। যেটা মাথায় কাজ করছে সেটা হলো তার স্বামী তার না, মায়ার না, হৃদের সাথে সংসারটাও মায়ার না। মায়ের এই সুন্দর স্বামীটা অন্য কোনো নারীর। কোন নারীর? নিশ্চয়ই সেই নারী মায়ের চেয়ে বেশি ভাগ্যবান যার ভাগ্যে মায়ের মিস্টার ভিলেন থাকবে। মায়ের দৃষ্টি বেপরোয়া হয়ে স্থির থাকলো হৃদের উপর। হৃদ মায়ের দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করে এগিয়ে আসলো মায়ের দিকে। হাতের কোটটা ঢিল মেরে মায়ের রুমের সোফায় ফেলে তৎক্ষণাৎ দুহাতে মায়ের কোমর টেনে নিজের কাছে টানতে টানতে পাকা হাসিতে বলে, কি ম্যাডাম, ভয় পাচ্ছেন না যে? আমার আপনাকে খেয়ে ফেলতে আপত্তি নেই নাকি? আপনার কোনটা? কি খেয়ে ফেলি আপনাকে? মায়া উত্তর করতে পারলো না, দলা পাকিয়ে আসা কষ্টের কারণে। অন্য সময় হলে মায়া ভয়ে সিটিয়ে যেত হৃদের এমন কথায়, কিন্তু এখন হৃদের কথাগুলো মায়ের কান অবধি পৌঁছালো না, মস্তিষ্ক অবধিও পৌঁছাতে পারছে না, বরং শক্ত হয়ে দাঁড়িয়ে আছে টইটুম্বুর চোখে। মায়া ব্যথিত শান্ত দৃষ্টিতে অশান্ত ন্যায় তাকিয়ে থাকলো হৃদের মনোমুগ্ধকর মুখশ্রীতে। হৃদ এবার মায়ের চোখে মুখে উপচে পড়া উদাসীনতা দেখলো, তাই হৃদ দুষ্টুমি রেখে কপাল কুঁচকে তাকায় মায়ের ব্যথিত দৃষ্টিতে। আপাতত বুঝতে পারছে না তার বউ কি কোনো কারণে এখন কষ্টে আছে নাকি। হৃদ বোঝার চেষ্টা করলো মায়াকে। এক হাতে মায়ের
মায়ের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে অন্য হাতটা রাখলো মায়ের গালে। হৃদ খানিকটা ঝুঁকে মায়ের নাকের সাথে নিজের নাকটা হালকা ঘষা দিতেই মায়া কেঁপে ওঠে। তৎক্ষণাৎ নিজের দু হাত হৃদের কোমরের দুপাশে শার্টের ভাঁজে শক্ত করে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে নিয়ে হৃদ থামলো না মায়াকে স্পর্শ করা থেকে, বরং জারি রাখলো। হৃদ মায়ার নরম তুলতুলে গালে নিজের নাক চেপে ধরে নেশাক্ত ঠান্ডা ভেজা কণ্ঠে ডেকে উঠল মায়াকে, বউ। মায়া এবার তুমুল কষ্টে কান্নাগুলো দলা পাকিয়ে আসে গলায়। হৃদের মুখে বউ ডাকটা শুনে মায়া তো এই মানুষটারই বউ হতে থাকতে চায় সারা জীবন, কিন্তু ভাগ্যে আদৌ সহায় হবে কখনো মায়া তো তার বাবার আদেশ সে কখনোই ফেলতে পারবে না। বাবা একবার আদেশ করলেই তো সে ছেড়ে চলে যেতে হবে তার মিস্টার ভিলেনকে রেখে। মায়া চলে গেলে নিশ্চয়ই তার মিস্টার ভিলেনও তাকে আর খোঁজার চেষ্টা করবে না, এমনি এমনি ভুলে যাবে মায়াকে। যেমনটা মায়া বিগত 2 মাস ব্রাহ্মণবাড়িয়াতে থাকার পরও হৃদ খোঁজ নেয়নি, ঠিক সেইভাবে মায়ের মিস্টার ভিলেন মায়াকে ভুলে যাবে হয়তো। মায়ের চিন্তাভাবনার মাঝে হৃদ পুনরায় ডাকলো মায়াকে। মায়ের গালে নিজের নাক দিয়ে স্লাইড করতে করতে সে আগের ন্যায় মাতাল কণ্ঠে বলল, ও বউ। মায়া এবার উত্তর করলো না, বরং দাঁতে দাঁত চেপে কষ্টগুলো চেপে রাখতে চাইলো হৃদের সামনে। তাই হৃদও থেমে থাকলো না, মায়াকে আরও শক্ত করে চেপে ধরে আগের ন্যায় আদুরে কণ্ঠে বলে ওঠে, বউ, স্বামী তোমার ডাকছে। আমার বউয়ের কি মন খারাপ? হৃদের মুখে বারবার বউ শব্দটাতে ধৈর্য ভাঙে মায়ার। চোখ বন্ধ থাকা অবস্থায় হৃদের বক্ষতলে হুহু শব্দ করে কেঁদে ওঠে চাপা কণ্ঠে। হৃদ মাথা তুলে তাকায় মায়ের দিকে। মায়ের হঠাৎ এতটা কান্নার মানেটা বোধগম্য হলো না হৃদের কিছুতেই, বরং হৃদের এক মুহূর্তের জন্য মনে হলো হৃদের ছোঁয়ায় হয়তো মায়া এমনভাবে কেঁদে উঠল। তাহলে হৃদের ছোঁয়া কি তার বউয়ের পছন্দ না? ভাবনার মাঝে হৃদের চোয়াল শক্ত হলো মুহূর্তেই। তার বউ তার ছোঁয়া সহ্য করতে পারছে না, অসহ্য লাগছে এখনই। এতটা অপছন্দের পাত্র হৃদ তার বউয়ের। মাত্র কয়েকদিনেই হৃদের জন্য সব ভালো লাগার মোহটা তার বউয়ের চোখ থেকে সরে গেল। এতটা ঠুনকো ছিল সব কিছু। হৃদের বদলিত চেহারায় হিংস্রতা ফুটল যেন তৎক্ষণাৎ। চোখের কার্নিশ লাল হতে শুরু করলো। ধীরেই নিজের হাত বাঁধন শক্ত থেকে শক্ত করে মায়াকে নিজের বুকের সাথে পিষ্ট করলো। দম বন্ধকর পরিস্থিতিতে মায়ের হাড় যেন ভেঙে হৃদের বুকের সাথে মিশে যাওয়ার উপক্রম। দাঁতে দাঁত চেপে লেগে যাচ্ছে মায়ের হৃদের শক্ত করে চেপে ধরায়। ছটফট করাটাও অসাধ্য সম্ভব হলো না মায়ের জন্য, তবে মুখে গঙ্গানি করতে লাগলো। হৃদের কাছ থেকে ছুটতে ছটফট করলো প্রাণপূর্ণ। এতে করে হৃদ আরও ক্ষিপ্ত হলো। তাই তৎক্ষণাৎ হৃদের চিবিয়ে চিবিয়ে গলার স্বরটা কানে আসলো মায়ের, কাঁদছিস কেন তুই? এখনই আমার ছোঁয়া তোর অসহ্য লাগছে? মাত্র 2 দিনেই আমার প্রতি সব ভালো লাগা কেটে গেল তোর? আমাকে পাগল বানিয়ে তুই নাটক করিস এখন? হৃদের রেগে যাওয়াটা বুঝলো মায়া। তারপরে 2 হাত ছুটিয়ে ছটফট করলো হৃদকে নিজের থেকে সরানোর জন্য, কিন্তু হৃদের শক্তির সাথে পারলো না বিন্দুমাত্র। মায়া কিভাবে বুঝাবে হৃদকে যে হৃদ তার নয় অন্য কারোর? মায়ের বাবা মায়াকে হৃদের হতে দিবে না কখনোই, নিয়ে যাবেন এখান থেকে। তাহলে অযথা আগ বাড়িয়ে মায়া বাড়ানোর লাভ কি? একে অপরের প্রতি কষ্ট বাড়া ছাড়া কি কমবে? বরং এখন থেকে মায়াকে হৃদের কাছ থেকে দূরে থাকতে হবে, সাবধান করে গেছে মায়ার মা রেহানা বেগম। মায়া তো সেটাই করতে চাইছে, তাহলে কেন বুঝতে পারছে না মিস্টার ভিলেন সেটা? তবে মায়া দূরে থাকবে, ভীষণ দূরে থাকবে হৃদ থেকে। মায়ের কথাও রাখবে সে। মায়া রেহানা বেগমের বলা কথায় রেশ টেনে ফুপিয়ে কেঁদে উঠে হৃদের উঠতে ডাকটা আরও বাড়িয়ে দেয়। বেশ কিছু উগ্র কথা বলে হৃদকে। মায়া কেঁদে ওঠে, হ্যাঁ, আমার আপনাকে আর ভালো লাগে না, ভীষণ অসহ্য লাগছে, এবার ছাড়ুন আমাকে, দূরে যান আমার থেকে, আমি থাকতে চাই না আর আপনার সাথে, আমি মুক্তি। বাকি কথাগুলো বলার সুযোগ পেল না মায়া। তার আগে হৃদ শক্ত হাতে মায়ার গাল চেপে ধরে মুহূর্তেই দেয়ালের সাথে মিশায়। হৃদের মুখে উপচে পড়া হিংস্রতার আগে রিরি করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোকে তোর 14 গোষ্ঠী সহকারে লাইনে দাঁড় করিয়ে এসিড ছিটিয়ে আগুন পুড়িয়ে মারবো। চিনিস আমাকে? নাটক করিস? আমাকে ভালো মানুষ মনে করেছিস তুই? হ্যাঁ, ওয়ার্নিং করেছিলাম না জীবনের কখনো কোনো পরিস্থিতিতে ছেড়ে যাব এই কথাটি না বলার জন্য? দেমাগ দেখাস আমাকে? তোর দেমাগের ধারধারি আমি? তোর কি মনে হয় আমাকে বাধ্য করে এখন তুই পালিয়ে বাঁচবি আমার হাত থেকে? তোর কলিজাটা ছিঁড়ে খেয়ে ফেলবো আমি। বউ বলে ছাড় পাবি আমার কাছ থেকে? এত সহজে হৃদ খানকে দেওয়ানা বানিয়ে চলে যাওয়াটা আমি হতে দিব? তার আগেই ধ্বংস করে দিব না আমি তো সব কিছু। তোকে বাঁচিয়ে রাখবো, মেরে ফেলবো না আমি। হৃদ শক্ত হাতে গলা চেপে ধরাতে মায়ের চোখ উল্টে আসার উপক্রম। অনবরত কাশতে কাশতে হৃদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো মায়া। গলা চেপে ধরায় মায়ের চোখে মুখে টকটকে লাল হয়ে উঠলো তৎক্ষণাৎ। নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসলো ক্রমে। মায়ের গাল গড়িয়ে অঝরে ধারায় পানি পড়তে পড়তে ছটফট করতে থাকলো হৃদের বক্ষতলে। হৃদও থামলো না। হৃদের রাগে পিষ্ট হওয়া মায়াকে হৃদ আরও জোরালোভাবে গলা চেপে ধরতে মায়া এবার নেতিয়ে পড়তেই হৃদের হাতের উপর নিঃশ্বাস বন্ধ হয়ে আসায় মায়ের করুণ অবস্থাতে হৃদের টনক নড়ল। তাই তৎক্ষণাৎ নিজের হাতের বাঁধন ঢিল করতেই মায়া লুটিয়ে পড়ল হৃদের বুকের উপর। প্রচণ্ড দুর্বলতায় মায়ের শরীরে আর অবশিষ্ট শক্তি না থাকায় ওই অবস্থায় লুটিয়ে পড়ে থাকলো হৃদের বুকের উপর মায়া। আর থেমে থেমে হা হয়ে বড় বড় নিঃশ্বাস টানার চেষ্টা করতে লাগলো। তবে হৃদ বিন্দুমাত্র
ধরার চেষ্টা করলো না, মায়ার আর না জায়গায় থেকে নড়ার চেষ্টা করলো, বরং রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে হৃদ ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকলো। দুজনে নীরব, তবে মায়ার বড় বড় নিঃশ্বাসের শব্দ বাড়ি খাচ্ছে রুম জুড়ে। দুজন স্থির জায়গায় দাঁড়ানো, কেউ বিন্দুমাত্র নড়াচড়া করছে না। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, গোটা 10 মিনিট হলো স্থির হয়ে জায়গায় দাঁড়িয়ে আছে দুজন। হৃদের রাগ শান্ত হয়নি তখনও, তবে ততক্ষণে মায়া কিছুটা শান্ত হয়ে এলো। দুর্বল শরীরে কিছু শক্তি আসলো মায়ার, তাই রয়ে শয়ে ধীরস্থে নিজের কাঁপা কাঁপা হাত দুটো হৃদের বুকের উপর রাখলো মায়া, এবং হৃদের বুকে নিজের মাথা ঠেকানো অবস্থায় মায়া কিছুটা শক্তি খাটিয়ে হৃদের শার্টের কলারের দুপাশ আঁকড়ে ধরে টেনে ছিঁড়ে উন্মুক্ত করলো হৃদের প্রশস্ত বুক। হৃদের উন্মুক্ত বুকে এবার মায়া নিজের নাক মুখ চেপে ধরে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরলো হৃদের কোমর। মায়ার বুক ফাটা কষ্টে নিঃশব্দে কেঁদে উঠে কাঁপা কাঁপা স্বরে বলতে শুরু করলো মায়া হৃদকে, কেন আমাকে আগে বলা হয়নি আপনি আমার না? এই কথাটাই মিস্টার ভিলেন, কেন বলা হয়নি? আমার আপনাকে ছাড়া সারা জীবন একা থাকতে হবে, সেটা আমার কষ্ট হচ্ছে তো, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কী করে থাকবো আমি আপনাকে ছাড়া? দেখুন না, আমার এখনই দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাসটাও আটকে আসতে চাইছে গলায় আপনাকে ছাড়া। আপনি আমার না, এই কথাটা বিশ্বাস করতেও আমার মরণ যন্ত্রণার সামিল মনে হচ্ছে। আপনি আমাকে ছেড়ে যাবেন, আমাকে ভুলে যাবেন, বা অন্য নারীকে নিয়ে সংসার করবেন, কোনো কিছুই কেন আমি মানতে পারছি না মিস্টার ভিলেন। আপনি কেন আমার হলেন না? আমার যে আপনাকেই চাই, আমার আপনাকেই লাগবে মিস্টার ভিলেন, খুব করে লাগবে। প্লিজ আপনি সবাইকে বলুন না আমার আপনাকে দিয়ে দিতে। আমি তো আপনাকে ছাড়া থাকতে পারবো না, একটু না, আমি মরে যাব আপনিহীনা। আমার আপনাকেই লাগবে, প্লিজ আপনি আমার হয়ে যান না মিস্টার ভিলেন। কথাগুলো বলতে বলতে আবারও ডুকরে কেঁদে ওঠে মায়া হৃদের বক্ষতলে। মায়া হৃদকে আরও শক্ত করে জড়িয়ে ধরতে গেলেও পারল না হৃদের হঠাৎ কাণ্ডে। হৃদয় ভাঙ্গর মায়া বুঝতে সময় লাগলো আসলে তার সাথে কি হচ্ছে, কিন্তু বুঝতে বুঝতে ততক্ষণে মায়ার ঠোঁট চলে গেল হৃদের ঠোঁটের ভাঁজে। হৃদ মায়াকে দেয়ালের সাথে চেপে ধরে খানিকটা ঝুঁকে পড়লো মায়ার ঠোঁটের উপর। মন্ত হলো মায়ার ঠোঁটের ভাঁজে ভাঁজে। দীর্ঘদিনের তৃষ্ণার্ত হঠাৎ করে খাবারের সন্ধান পেলে যেমন বড্ড উন্মাদ আচরণ করে নিজের তৃষ্ণা মেটানোর জন্য, হৃদের অবস্থা অনেকটা তাই হলো মায়ার ঠোঁটের উপর। বড্ড উন্মাদ দেখালো হৃদকে। গভীর থেকে গভীর হলো হৃদের ছোঁয়া মায়ার শরীরে। হৃদ হুঁশে আছে কিনা, বেহুশের আচরণ কি জানি, তবে স্তব্ধ মায়া। তখনও কান্না ভুলে ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো শূন্যে। মায়ার শক্ট হওয়াটা এতটাই তাকে যে আসলে হৃদ চুমু খাচ্ছে এই বিষয়টি তখনও বুঝে আসলো না মায়ার। শক্টের মধ্যেই শুধু একবার চোখ আউড়িয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো মায়া। আপাতত মায়া দেয়ালের সাথে মিশে আছে মনে হলো। আচ্ছা, হৃদ কি তাহলে মায়াকে আবারও দেয়ালের সাথে চেপে ধরেছে নাকি? স্তব্ধ মায়া সজাগ হলো যখন হৃদ মায়ের হাত বাড়িয়ে মায়ের খোপা করা চুলগুলো খুলে দিল, এবং মুহূর্তেই কাঁধে ছড়িয়ে মায়ের হাঁটু অবধি চুলগুলো ঝরঝর করে যখন পড়ল, তখন এবার যেন হতবাক বিস্ফোরক মায়ের মাথার বুম ফুটলো। আকাশ ফেটে বজ্রপাত হলো যেন মায়ের মাথায়। নিঃশ্বাসটা যেন আটকে আসলো তখনই। মরার উপক্রম হলো মনে হলো মায়ের মুহূর্তে। হতভম্ব মায়া তৎক্ষণাৎ খানিকটা নড়ে চড়ে উঠল হৃদের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য। এবার দুবার তিনবার, একবার দুইবার তিনবার, বেশ কয়েকবার ছটফট করে ওঠে মায়া হৃদের বক্ষতলে। এ থেকে বেশ অসুবিধা হলো হৃদের। তাই হৃদ আরও শক্ত হাতে মায়াকে নিজের সাথে জড়িয়ে নিয়ে 1 সেকেন্ড থেমে আদরে গলায় বলল, নড়ে না কলিজা। কথাটা বলতে বলতে পুনরায় মন্ত হলো হৃদ মায়ার ঠোঁটের ভাঁজে। বিস্ফোরণে মায়া এবার নড়াচড়া করতেও ভুলে গেল। হৃদের হাতের ছোঁয়া যখন মায়ের শাড়ি ভেদ করে তার উন্মুক্ত পেটে কোমরে পড়ল, তখনই সমস্ত সত্তা নাড়িয়ে তরতর করে কেঁপে ওঠে মায়া। চোখ মুখ খিচে বন্ধ করে শক্ত করে চেপে ধরা হৃদের ছেঁড়া শার্টের পাশে। গুটি কয়েক মিনিট পার হতেই হৃদ থামে। মায়ের ঠোঁট ছেড়ে দেওয়ার পূর্বে শব্দ করে চুমু খেল হৃদ। একবার দুইবার। মায়া তখনও হৃদের মধ্যে আটকে আছে। হৃদ চোখ তুলে তাকায় মায়ার বন্ধ চোখের পাতার দিকে। তার প্রায় সাথে সাথে মায়াও পিটপিট করে তাকায় হৃদের থেকে ঠোঁট ছাড়া পেয়ে। মায়া চোখ খুলে তাকাতেই হৃদের শান্ত দৃষ্টির সাথে চোখ মিলল মায়ার, এবং তার সাথে প্রায় সাথে সাথে মায়ার চোখ পড়ল হৃদের ঠোঁটের কোণে লেগে থাকা মায়ার লাল লিপস্টিকের দাগটা। মায়া চমকে উঠে লজ্জায় আড়ষ্ট হয়, মুহূর্তেই সিটিয়ে গেল। শরমে মরণ হয়ে মায়া নিজের নাক মুখ খিচে তৎক্ষণাৎ দুহাতে মুখ ঢেকে ফেলল গভীর লজ্জায়। মায়াকে লজ্জা পেতে দেখে ঠোঁট প্রসারিত করে হেসে ওঠে হৃদ। চোখ মুখে প্রকাশ পেল দুষ্টুমির আভাস। অনেকটা জোরপূর্বক হৃদ মায়া হাত টেনে মুখ থেকে সরাতে সরাতে বলে ওঠে, হ্যালো ম্যাডাম। তীব্র লজ্জায় মায়া নাক মুখ খিচে চোখ বন্ধ করে আবারও দুহাতে নিজের মুখ ঢেকে ফেলে। উফ, লজ্জা লাগছে আমার। হৃদ শব্দ করে হেসে আবারও একই কাজ করলো মায়ের সাথে। জোরপূর্বক মায়ের হাত টেনে দেয়ালের সাথে চেপে ধরতে ধরতে বলল, কেন লজ্জা পাচ্ছেন আপনি? মায়া হৃদের দিকে তাকানোর সাহস করতে পারল না তীব্র লজ্জায়, তাই চোখ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে পাশে মুখ ফিরে নিয়ে বলে, উফ, আমি কি প্রেম করছি? হৃদের হেসে ঝুঁকে পড়ে মায়ার মুখ বরাবর। মায়ের গালে নিজের নাক আলতো ছুঁয়ে স্বীকারোক্তি দিয়ে বলে, হ্যাঁ, আপনি প্রেম করছেন। ইস, কি লজ্জা।
দরজা জানালা কুণ্ডলি মেরে বিছানায় বসে আছে মায়া। শরমে মরণ হচ্ছে বহুবার তার। একটু আগেই মাত্র হৃদ গেল মায়ের রুম থেকে, তাও জুঁয়ের আগমনে। বন্ধ দরজার ভিতরে আটকে থাকতে মায়া আর হৃদকে একসঙ্গে দেখেছে জুঁই। প্রথমে চমকিয়েছিল, পরে অপদস্থ হলো জুঁই দুজনকে একসঙ্গে রুমের ভিতর দেখে। হৃদ হা কোনো প্রকার শব্দ করেনি, বরং নিঃশব্দে স্থান ত্যাগ করেছিল, যেন জুঁইকে চোখেই পড়েনি হৃদের। হতবাক জুঁই রুমে ঢুকে মায়াকে কিছু বলবে, তার আগেই দৌড়ে পালালো মায়া ওয়াশরুমের দিকে। হতবুদ্ধি জুঁই তখনও কিছুই বুঝলো না আসলে কি হয়েছে। হঠাৎ করে দুজন একই রকম করলোই বা কেন? সে তো শুধু দরজার কড়া নেড়ে মায়াকে ডাকলো দরজা খুলতে, কিন্তু মায়ার জায়গায় দরজা খুলে বের হলো হৃদ। প্রথমে জুঁই ভাবলো হয়তো ভুলবশত হৃদের রুমে নক করে ফেলেছে সে, তাই হৃদকে সরি বলার জন্য প্রস্তুতি নিল জুঁই, কিন্তু তার আগেই বিনা নোটিশে চলে গেল হৃদ। হতভম্ব জুঁই ভাবলো মায়াকে জিজ্ঞাসা করবে আসলে কি হয়েছে, হৃদ কেন এসেছিল মায়ের রুমে। প্রশ্নগুলো মাথায় নিয়ে রুমে ঢুকলো জুঁই, কিন্তু এখানেও বিপত্তি ঘটলো মায়াকে নিয়ে। জুঁই কৌতূহলবশত মায়াকে কিছু বলবে, তার আগেই মায়াও হাওয়া হয়ে গেল ওয়াশরুমের দিকে। অখ্যাত জুঁই ঠোঁট উল্টালো কিছু বুঝতে না পেরে। পরে মায়া ওয়াশরুমে থেকে বের হতেই জুঁইও গেল ফ্রেশ হতে। আপাতত তার ফ্রেশ হওয়া দরকার। এমনিতেই আজ কিছু হলো সেটা নিয়ে মায়ের সাথে রাতে আলোচনা সারবে সে। কী হলো সেটা নিয়ে। ওয়াশরুমের থেকে পানির শব্দ নির্দ্বিধায় শোনা যাচ্ছে মায়ার কানে। জুঁই গোসল করছে হয়তো, কিন্তু মায়ার সেদিকে মনোযোগ নেই। আপাতত সে লজ্জায় জর্জরিত হচ্ছে বহুবার। কুঁকড়ে উঠেছে হৃদকে নিয়ে তীব্র অনুভূতির ফিলিংসে। তার দিন দুনিয়ার সব কথা ভুলে শুধু মনে রাখলো হৃদকে, হৃদের সাথে কিছুক্ষণ আগের কাটানো মুহূর্তগুলোকে। অনাকাঙ্ক্ষিত হৃদের সেই চুমু মায়ার চোখে ভেসে উঠতেই তুমুল লজ্জায় আছড়ে পড়লো মায়া বিছানার বালিশের উপর। দুহাতে বালিশের দুপাশ আঁকড়ে ধরে মুখ গজালো সেখানটায়। উফ, মায়া প্রেম করছে তার মিস্টার ভিলেনের সাথে, সত্যি। এখন মায়া কি করবে? তার এই মুখটা দেখাতে পারবে তার মিস্টার ভিলেনকে? লজ্জায় মরে যাবে না? উফ, ও কীভাবে করবে সে প্রেমটা তার মিস্টার ভিলেনের সাথে? মায়ের হাজার চিন্তা ভাবনার মাঝে একটা চিন্তা আসলো, আগামী 1 মাস সে হৃদের সামনে পড়বে না, লুকিয়ে চুকিয়ে বেড়াবে। তাইলেই মায়াকে আর লজ্জা পেতে হবে না তার মিস্টার ভিলেন থেকে। মায়ের সিদ্ধান্ত অনুযায়ী গোটা রাত পার করলো। রাতে ডিনার করলো হৃদ খেয়ে যাওয়ার পর, কিন্তু সকাল হতে হতে ভুলে গেল আসলে সে কী সিদ্ধান্ত নিয়েছিল হৃদকে নিয়ে। ভুলে গেল সে রাতে হৃদের সাথে প্রেম শুরু করেছিল। সব কিছু ভুলে টুলে মায়া সকাল সকাল রুম থেকে বের হলো নাস্তা করতে, এবং সে দরজার বাহির হতেই খট করে হৃদও অফিসের গেটআপে দরজা খুলে বের হলো। অপ্রত্যাশিতভাবে দুজনেই দুজনের সামনে পড়লো। মায়ার চট করে মনে পড়লো সব কিছু। সে তো কাল রাতেই হৃদের সাথে প্রেম শুরু করেছে, তাই সকালে হৃদের সামনে যাওয়াটা নিষেধ না মায়ার লজ্জা লাগবে ভীষণ। হৃদ স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলেও মায়া অস্বাভাবিক ভঙ্গিতে দৌড় লাগায় পুনরায় নিজের রুমের ভিতর লজ্জায়। হৃদ কপাল কুঁচকে মায়ার যাওয়ার দিকে তাকিয়ে থেকে চলে যায় ডাইনিং টেবিলে, এবং যথারীতি নাস্তা করে অফিসেও চলে যায় রোজকার মতোই। মায়া হৃদের চলে যাওয়াটা বারান্দায় দাঁড়িয়ে উকি ঝুঁকি মেরে দেখে নিশ্চিত হয়, তারপর নিচে নামলো নাস্তা করতে। যেহেতু শফিকুল ইসলামকে আজ হসপিটাল থেকে ডিসচার্জ করে দিবে, তাই খানবাড়ির সবাই একবার হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নিল। মায়া বোরকা পরে গেল হসপিটালে নিজের পরিবারের বিদায় জানাতে। শফিকুল ইসলাম প্রথম যেদিন ছোট মায়াকে বোরকা পরতে দেখলো, সেদিনই হতবাকের বাকরুদ্ধ হয়ে পড়েছিল। ওনার এত ছোট মেয়েটা কবে সব কিছু গুছিয়ে বড় হয়ে উঠলো বুঝতেই পারলেন না তিনি। তবে মায়াকে বেশ নীরবে দোয়া করলো মাথায় হাত বুলিয়ে। শফিকুল ইসলামকে যখন হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়, তখন ঘড়ির কাঁটায় সকাল 11টা ছুঁই। শফিকুল ইসলামকে ধরাধরি করে আরিফ আর শাহিন গাড়ির পিছনের সিটে বসালেন। এই কারটি ভাড়া করেছে আরিফ ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়ার জন্য। আরাফ খান অবশ্য নিজেদের গাড়ির মধ্যে একটা গাড়ি নিতে বলেছিলেন আরিফকে, কিন্তু আরিফ সেটি নেয়নি, বরং নিজ খরচে ক্যাব ভাড়া করলো। রেহানা বেগম স্বামী এক পাশে বসলো, অপর পাশে বসে আছে জুঁই। অসন্ন মনে জুঁই গাড়ির জানালা ধরে পুনরায় হসপিটালের দিকে তাকালো একবার, হয়তো কাঙ্ক্ষিত কাউকে দেখার আশায়, কিন্তু চোখ মিলল না কাউকে। জুঁই জানে এই সময় তাকে পাওয়া যাবে না। সে হয়তো নিজের ফ্ল্যাটেই আছে, সারা রাত ভর ডিউটি করে সকালে যায়, তাই তাকে এই মুহূর্তে আশা করাটা নিরর্থক। জুঁই বিষণ্ণ মনে গুটিয়ে বসলো বাবার পাশে। শফিকুল ইসলামের কাঁধে মাথা ফেলতে আদুরে হাত জড়িয়ে নিল তিনি জুঁইকে। বুক ভারে দীর্ঘ নিঃশ্বাস গোপন করে জুঁই চোখ বন্ধ করলো। আচ্ছা, ডক্টর সাহেব কি আজ হসপিটালে এসে জুঁইকে খুঁজবে? জুঁই চলে গেছে বলে কষ্ট পাবে না জুঁইকে নিয়ে বিন্দুমাত্র? নাকি খুশি হবে জুঁই নেই বলে? খুশি হওয়ার কথা নয় কি? অবশ্যই খুশি হবে। হসপিটালে এসে অপদস্থ ভাবে আর জুঁইয়ের সামনে পড়তে হবে না বলেই ভীষণ খুশি হবে ডক্টর সাহেব। আজ হয়তো জুঁই চিরতরে চলে যাচ্ছে এই ঢাকা শহর ছেড়ে। জীবনে কখনো কোনো পরিস্থিতিতে হয়তো আর দেখা নাও হতে পারে আয়নের সাথে জুঁইয়ের। না হওয়াটাই স্বাভাবিক, কারণ তার পরিবার এবার মায়াকেও দ্রুত নিজের কাছে নিয়ে যাবেন বলে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন। মায়ার 18 বছর হওয়ার অপেক্ষা করবে না সেখানে
জুয়ের পুনরায় ঢাকা আসাটাও বিলাসিতা মনে করা। আরিফের সাথে ফিহার সম্পর্কের বিষয়টা শফিকুল ইসলাম ছাড়া বাকি সবাই জেনে গেছে। এই নিয়ে রেহানা বেগম ভীষণ অসন্তুষ্ট, তাই আয়নের সাথে ডিভোর্সের ব্যাপারটা আপাতত মায়াকে দিয়েই চুপিসারে সারাতে হবে জুইকে, নয়তো শুভর সাথে ডিভোর্সের বিষয়টি শেয়ার করতে হবে হেল্প চাওয়ার জন্য। আরিফ, শুভ আর শাহিন কাছ থেকে বিদায় নিয়ে শফিকুল ইসলামের রিপোর্টগুলো একবার চেক করলো। গাড়ির সামনে আসতেই দেখলো মায়া হিচকি তুলে কাঁদছে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে, বাবা মায়ের হাত ধরে। মায়ের থেকে কিছুটা দূরে হেনা খান আর আরাফ খান দাঁড়িয়ে আছেন। মায়ের কাছ থেকে যেতে যেতে তখনই ঘটে গেল এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। কোথা থেকে একটা ছেলে নাকি লোক ঠিক বুঝার উপায় নেই, গায়ে জ্যাকেট মুড়িয়ে, মুখে কালো কাপড় পরিহিত, চোখে কালো বড় ফ্রেমের চশমা পরা, হঠাৎ করে কোথায় থেকে ছেলেটি দৌড়ে এসে মায়াকে জোর হাতে ধাক্কা দিয়ে ফেলে দিল যানজট রাস্তায়, এবং সেই গতিপথেই হওয়ার গতিতে আবারও দৌড়ে চলে যেতে লাগলো সামনের দিকে ছেলেটি। এমন ঘটনায় তখনও কেউ বুঝতে পারলো না আসলে কি হলো। মায়া উল্টে রাস্তার ট্র্যাকের নিচে পড়তে নিলেই হতভম্বে আরিফ দৌড়ে এসে মায়াকে বাঁচায়। ততক্ষণে মায়াকে টেনে রাস্তা থেকে তুলে নিজের বুকে চেপে ধরে চিৎকার করে সেই অপরিচিত ছেলেটিকে। শুভ, শাহিন দৌড় লাগায় অপরিচিত ছেলেটিকে ধরতে, কিন্তু ততক্ষণে ছেলেটি একটি কারের ভেতর উঠতে উঠতে আরিফকে শাসালো আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে, এবং নিমিষেই গাড়িটি শাসা করে চোখের অদৃশ্যপটে চলে গেল ধরাছোঁয়ার বাহিরে। উপস্থিত সদস্যদের বিষয়টি বোধগম্য হতে উত্তেজিত ভঙ্গিতে দৌড়ে আসে সবাই মায়া আর আরিফের কাছে। হেনা খান আরিফ থেকে টেনে মায়াকে নিজের বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন ভয়ে। সঠিক সময় আরিফ না আসলে হয়তো এই মুহূর্তে মায়ার লাশ হয়ে যেত রাস্তায়। হেনা খানের কান্নার বেগ বাড়তে আতঙ্কিত মুখ খুলল আরাফ খান। ছেলেটির আচরণে মনে হলো ছেলেটি মায়াকে ইচ্ছাকৃতভাবে মারতে চেয়েছিল, কিন্তু কেন? গা শিউরে উঠে তীব্র ভয়ে সবার। হেনা খান কিছু বলবেন তার আগেই মায়াকে বুকে টেনে নিল রেহানা বেগম। জুইও মায়ের পাশাপাশি গাড়ি থেকে বের হয়েছে মায়াকে দেখতে। রেহানা বেগম মায়াকে বুকে জড়িয়ে নিঃশব্দে কেঁদে উঠল হারানোর ভয়ে। অত্যন্ত আদরের ছোট মেয়েটা ওনার। স্বামীর মন রক্ষার্থে মেয়েটার সাথে তিনি শক্ত হয়ে থাকেন, যাতে মেয়েটা খান বাড়িতে থাকতে সুবিধা হয়, কষ্ট না পায় পরিবারের জন্য। কিন্তু তাই বলে ওনার এত ছোট অবুঝ মেয়েটিকে মারতে চাইবে কেউ? যার দিন দুনিয়ার খবর নেই, থাকে না, সেই অবুঝ মেয়ের আবার শত্রু আসলো কোত্থেকে? মনে মনে ভাবলেন সব কিছুর এবার একটা ব্যবস্থা নিজেই করবেন, নিজের মেয়েকে নিজের কাছে নিয়ে যাবেন শীঘ্রই ইনশাল্লাহ। রাত হতে হতে হৃদের কানে গেল মায়ের অ্যাক্সিডেন্টের কথা। তখন সবেমাত্র হৃদ ডিনারে বসেছিল। রাত প্রায় 12টার উপর বাজে। সারাদিন মায়ের সাথে দেখা বা কথা অবধি হয়নি তার। যাওয়ার সকালে একটু দেখা হতো, সেটাও মায়ের লজ্জা পেয়ে সামনে আসেনি আর। হৃদ নিজের ব্যস্ততায় বেশ রাত করে বাসায় ফিরে সবেমাত্র ডিনারে বসেছিল। তখনই চিন্তিত ভঙ্গিতে হেনা খান জানায় মায়ের রোড অ্যাক্সিডেন্টের কথাগুলো। হৃদের প্লেটের চালানোর ছোট ছুরি ও চামচ দুটোই বন্ধ হয়ে যায় হেনা খানের কথাটা কর্ণকুহর হতে। হাত দুটো স্থির হয়ে থমকে থাকলেও তখনও মুখের ভাবভঙ্গি ছিল স্বাভাবিক, বরং শান্ত স্বরে প্রশ্ন করে বলল, বডিগার্ড ছাড়া বাসার বাইরে যেতে নিষেধ করেছিলাম কিনা আমি? শুনলে না কেন আমার কথা? হৃদের শান্ত স্বরে কথায় কেঁপে ওঠে হেনা খান ও আরাফ খান। হেনা খান মুহূর্তে ভয়ের দৃষ্টি বেলায় আরাফ খানের দিকে। হৃদয়, আসলে বিষয়টি এমনভাবে ঘটবে বুঝতে পারিনি আমরা কেউই। তাছাড়া হসপিটাল থেকে খানবাড়ির 20 মিনিটের রাস্তা ছিল বলে আর গায়ে লাগিয়ে বডিগার্ড নিতে চাইনি আমরা। এর মাঝে এমনটা হবে বুঝতে পারিনি। ফর দ্য লাস্ট টাইম দাদা ভাই, এরপর যদি তোমাদের আমার অবাধ্য হয়ে বডিগার্ড ছাড়া চলাফেরা করতে হয়, সেই দিনই থাকবে আমার বাংলাদেশের শেষ দিন। সব কিছু ছেড়ে ছুড়ে দেশান্তর হব আমি। তবে এবার একা যাব না, আমার বউকে আমার সাথে করে নিয়েই দেশান্তরী হব চিরতরে। এরপর তোমাদের যত খুশি আমার অবাধ্য হয়ে বডিগার্ড ছাড়া চলাফেরা করো, আমার দেখার বিষয় থাকবে না সেটা। এবার তোমরা চুজ করো তোমরা কি করবে। তবে যেটাই করো না কেন আমার কোনো কিছুতে যায় আসবে না। হৃদের পাষণ্ড কথায় কেঁদে ওঠে হেনা খান। তিনি অত্যন্ত কাতর গলায় বলে, তুই এতটা পাষণ্ড কেন হৃদ? সামান্য একটু ভুলের জন্য তুই আমাদের সাথে এতটা বাজে ব্যবহার করছিস? আমাদের ছেড়ে চলে যাওয়ার কথাটা কতটা সহজে বললি? একবার ভাবলি না আমাদের তুই ছাড়া কে আছে? তোর জন্যই তো আমরা এত ঝড়ঝাপটা এখনও বেঁচে আছি। তোমাদের সবাই আছে দাদি, আমারই কেউ নেই। তোমার 2 মেয়ে আছে, জামাতা, নাতি নাতনির বাপের বাড়ির, তাই তুমি একা নও। আর যেটা তোমার কাছে সামান্য ভুল মনে হচ্ছে সেটা আমার কাছে মোটেও সামান্য ভুল মনে হচ্ছে না, কারণ তোমাদের একটু সামান্য ভুলের জন্য আজ আমি আবার সব কিছু হারিয়ে এতিম হয়ে পড়তাম দাদি। তোমরা 3 জনই আমার জীবনের সর্বোচ্চ দুর্বল পার্ট, যেটা তোমাদের এই সামান্য ভুলের জন্য আমি তোমাদের আজ হারাতে পারতাম। শুধু যে আমার বউয়ের জন্য হামলাটা হয়েছিল সেটা কিন্তু ভুলেও না, তোমাদের 3 জনের জন্যই হয়েছিল। ভাগ্যবশত তোমাদের আশেপাশে সাথে মানুষ থাকায় তোমরা আজ সশরীরে বাসায় ফিরে এসেছো, নয়তো কী হয়ে যেত সেটা অজানা তোমাদের।
হৃদের কথাগুলোর মধ্যে লুকিয়ে থাকা চিন্তিত মানেটা বুঝতে পারলো হেনা খান ও আরাফ খান। ওনারা অত্যন্ত অনুতাপে হৃদের কাছে এগিয়ে আসতে চাইলে কিন্তু তার আগেই ডাইনিং টেবিল ছেড়ে উঠে গেল হৃদ। তীব্র রাগে সিঁড়ি বেয়ে নিজের রুমে যেতে যেতে হঠাৎ থেমে গেল মায়ার রুমের দিকে তাকিয়ে। সময় না নিয়ে তৎক্ষণাৎ ঢুকলো মায়ের রুমে। হৃদ অন্ধকার রুমে আবছা আলোয় দেখতে পেল মায়াকে বেডের মধ্যে এলোমেলো অবস্থায় দুপা ছড়িয়ে ঘুমিয়ে থাকতে। হৃদ মায়াকে ঠিকঠাক দেখে স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেললো। ভিতর থেকে দরজা লক করে দিয়ে আবার মায়ার দিকে এগিয়ে আসলো সে। বেডের পাশে দাঁড়িয়ে ডিম লাইটের আলোয় দেখলো মায়া দুই পা দুই দিকে ছড়িয়ে চিত হয়ে শুয়ে আছে। বালিশের মাথাটা কাত হয়ে কাঁধের সাথে থুতি লাগিয়ে ঝুঁকে পড়ে আছে। চুলগুলো সব বেনি করে বালিশের উপর দিয়ে বাহিরে ফেলে হাত দুটোর একটা বালিশের উপর মাথার পেছনে ফেলে আর অন্য হাতটা ছড়িয়ে আছে বিছানার উপর। হৃদ প্রথমে যত্ন সহকারে নিজের এলোমেলো বউকে ঠিক করতে চাইল, তাই বেডের উপর ঝুঁকে মায়ের ছড়িয়ে রাখা পা দুটো একত্রিত করতে চাইল, কিন্তু মায়ের পায়ে হাত দিতেই বুঝতে পারলো মায়ের গায়ে তীব্র জ্বরে গা পুড়ে যাচ্ছে। হৃদ চমকে উঠে ঘাড় ঘুরিয়ে মায়ের ঘুমন্ত মুখের দিকে তাকায়। পরে দ্রুততার সঙ্গে মায়ের পা দুটো একত্রিত করে দিয়ে ছড়িয়ে রাখা হাতটাও টেনে ভাঁজ করে মায়ের পেটে তুলে দিল অতি যত্ন সহকারে। গায়ের এলোমেলো জামাটাও টেনে ঠিক করে দিয়ে মায়ের মাথার কাছে বসলো, কপালে হাত দিল হৃদ। মায়ের গায়ে মাত্রাতিরিক্ত বেশি জ্বর থাকায় হৃদ অস্থির ভঙ্গিতে উঠে দাঁড়াতে চাইল ডক্টর ডাকার জন্য, কিন্তু তখনই বেখেয়ালি চোখ গেল বেডের সাথে লাগানো ছোট টেবিলের উপরে মায়ার জ্বরের মেডিসিনগুলোর দিকে। হৃদ অস্থির হাতে মেডিসিনগুলো নিতেই বুঝতে পারলো হেনা খান মায়াকে এই ওষুধগুলো খাইয়ে ঘুম পাড়িয়ে গেছেন মায়ের জ্বর এসেছে বলে। হৃদ চাপা অস্থিরতায় ভুগলো মায়ের জ্বর কমছে না বলে। নিশ্চয়ই তার বউয়ের অনেক কষ্ট হচ্ছে এই জ্বরে। তাই হৃদ আগে দ্রুত হাতে থার্মোমিটার নিয়ে মায়ের জ্বরটা মাপলো 102 ডিগ্রি। অস্থিরতা পিষ্ট হৃদ মায়ের গলা অবধি ব্ল্যাঙ্কেট টানলো তৎক্ষণাৎ। মায়ের মাথার উপর রাখা হাতটা হৃদ অতি সন্তর্পণে আস্তে করে ব্ল্যাঙ্কেটের নিচে গলিয়ে দিয়ে পুনরায় মায়ের কপালে গলায় হাত দিয়ে জ্বরটা চেক করলো আরও একবার। চিন্তিত ভঙ্গিতে কপাল কুঁচকে হৃদ হঠাৎ মায়ের এতটা জ্বরের কারণ বুঝতে পারছে না সে। তাই হৃদ দম থম ধরে কয়েক সেকেন্ড মন্ত হয়ে বসে থাকতে হঠাৎই পুনরায় মায়ের গায়ের ব্ল্যাঙ্কেটটি উড়িয়ে ফেলে পাশে চাপা উত্তেজনায় আজ তার অবুঝ বউ রোড অ্যাক্সিডেন্ট করেছে, নিশ্চয়ই ব্যথাটা পেয়েছে অনেক, যার জন্য এতটা জ্বর আসলো। হৃদ মায়ের শরীরে চেক করতে চাইলো, তার আগেই চোখে পড়লো মায়ের দুই হাতের গিরায় হালকা পাতলা ব্যান্ডেজ আছে। শর্ট হাতার জামা পরায় মায়ের হাত দুটোর ব্যান্ডেজ অনায়াসে হৃদ দেখতে পারলো। দ্রুত মায়ের হাত দুটো নিজের দু হাতে নিল। রাস্তা পড়ে যাওয়াতে অনেকটাই ব্যথা পেয়েছে তার বউ, নিশ্চয়ই শরীরে আরও কোথাও ব্যথা পেয়েছে। এবার হৃদ মায়ের পুরো শরীর চেক করতে চাইলো। প্রথমে দ্বিধায় হৃদের হাত কাঁপলেও পরে আস্তে ধীরে চেক করতে লাগলো, তাও মার্জিতভাবে। বেশি কিছু চেক করতে চাইলো না হৃদ, শুধু আন্দাজে চেক করলো গুটি কয়েকটি জায়গায়। ধাক্কা খেয়ে রাস্তায় পড়লে কোথায় কোথায় ব্যথা পেতে পারে সেই অনুযায়ী মায়ের শরীর চেক করলো। সে মুখে, গলায়, পেটে, কোমরে, পায়ে যতটুকু বুঝতে পারলো তার বাচ্চা বউ দুই হাতে আর দুই পায়েই শুধু ব্যথা পেয়েছে। তবে দুই পায়ের হাঁটুর একটু নিচেই বেশি ব্যথা পেয়েছে। রক্ত ব্যান্ডেজের উপর দিয়ে ভেসে আছে। হৃদ মায়ের প্লাজোর নিচে নামিয়ে পুনরায় গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দেয় গলায় অবধি। আপাতত তার বউয়ের মেডিকেল চিকিৎসার দরকার নেই, যেহেতু মেডিসিন খেয়ে রাতে ঘুমিয়েছে, তাই এই অবস্থায় খানিকটা প্রাথমিক চিকিৎসার দরকার তার বউয়ের। হৃদ মায়ের ওয়াশরুম থেকে ছোটো মগে করে ঠান্ডা পানি আনলো জলপট্টি দেওয়ার জন্য। তারপর উঠে মায়ের কবাট খুললো ছোট কোনো কাপড়ের জন্য, মাথায় জলপট্টি করার জন্য। আবছা অন্ধকারের কবাট হাতটা বেশ সুবিধা করতে পারলো না হৃদ, বরং আরও এলোমেলো করে ফেললো মায়ের সম্পূর্ণ কাপড়। সবগুলো তাকেই মায়ের বড় বড় কাপড় রাখা। সবশেষে কবাটের লাস্ট তাকে মায়ের অনেকগুলো ছোট ছোট কাপড় পেতেই সেখান থেকে একটা তুলে নিল হৃদ না দেখি, কিন্তু হাতে নেয়ার পর তার মনে হলো এই ছোট কাপড়টি বেশি সুবিধার না, বরং অন্যরকম মনে হলো তার কাছে। তাই হৃদ দুই কদম এগিয়ে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে নিজের হাতের দিকে তাকাতেই চমকে উঠে স্তব্ধ নির্বাক হয়ে গেল মুহূর্তে। গা শিউরে উঠে কম্পন ধরলো হৃদের শরীরে। তার বউয়ের ভেতরের ছোট কাপড়টি দেখে বিস্ফোরণে ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের ঘুমন্ত চেহারার দিকে। তার বউ এসবও পরে? হ্যাঁ পরে তো। হৃদ তো আরও আগেই বুঝেছিল তার বউ এসব ছোট কাপড় পরে। কই, তখন তো এতটা নার্ভাস লাগেনি তার, তাহলে এখন লাগছে কেন? বউয়ের ছোট কাপড়ে সরাসরি হাত পড়েছে বলে? হৃদ অস্বস্তির ভারী নিঃশ্বাস ফেলে নিজেকে সংযম করতে চাইলো। আজকাল বউয়ের প্রেমে পড়ে সেও এলোমেলো হয়ে যাচ্ছে দিন বা দিন। শক্তপোক্ত নির্দয় মানুষটা শুধু তার বাচ্চা বউয়ের কাছে আসলেই কোমল মন হয়ে যায়। বউটা আশেপাশে থাকলে শত রাগ বিরক্তি কেটে যায় তার মুহূর্তেই। অশান্ত মনের শান্তির কারণ হয়ে দাঁড়ায় বউয়ের পাগলামিগুলো। আজকাল বউটা ছাড়া ঠিকঠাক নিঃশ্বাসটা নিতে পারে না সে, অস্থিরতায় দম ফাটে। আর আজ যদি বউটার কিছু হয়ে যেত তাহলে কী করতো হৃদ? সে কি স্বাভাবিক থাকতে পারতো?
নাকি সব কিছু ধ্বংসলীলায় নামতো? অবশ্যই নামতো। তার আদরের বউয়ের দিকে যে হাত বাড়াবে তাকে ছাড়বে? হৃদ কলেজা ছিঁড়ে খুঁড়ে খাবে, বংশসূত্র নির্বংশ করে দিবে। এত সহজ তার কলিজায় হাত দেয়া? আজকের কাজটির জন্য সে অত্যন্ত অন্তত এতটা শিওর যে তার শত্রু মহলের সবার জানাজানি হয়ে গেছে তার বউ সম্পর্কে। যেহেতু একবার অ্যাটাক করেছে তাই বারবার চেষ্টা চালিয়ে যাবে, কারণ হৃদকে কিছু করতে না পারলেও টার্গেট হিসেবে বন্দুকের আগায় রাখবে তার বউকে। হৃদের দুর্বলতা হিসেব করে তার বউকে ব্যবহার করবে, যেটা হৃদ অন্তত হতে দিবে না। কার কত বড় কলিজা হয়েছে সেটা কালই দেখে নেবে হৃদ। আপাতত তার বাচ্চা বউয়ের সেবা দরকার। হৃদ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে সংযম করে পুনরায় কাবাটের দিকে এগিয়ে গেল। হাতের কাপড়টি জায়গায় রাখতে গিয়ে আস্তে করে ফিতা বন্ধনীটি উল্টিয়ে সাইজটা দেখে নিল একবার, ঠোঁট কামড়িয়ে দুষ্টু হেসে। পরে অনেক খুঁজে খুঁজে হৃদের সেই সাদা রুমালটি পেল যেটি হৃদ মায়াকে বিয়ে করার দিন মাস্ক হিসেবে মুখে বেঁধে দিয়েছিল। হৃদ যত্ন সহকারে মায়ের মাথায় দীর্ঘ 1.5 ঘন্টা জলপট্টি করলো আর বারবার হাত দিয়ে চেক করলো মায়ের জ্বর নেমেছে কিনা। তখন রাত প্রায় 2টোর ঘরে। হৃদ তখনও আরও কিছুক্ষণ জলপট্টি করার পর দেখলো মায়ের জ্বর নেমে এসেছে, প্রায় নেই। হৃদ পানির মগটি ওয়াশরুমে রেখে আসতে আসতে দেখলো মায়ের নড়ে চড়ে ছটফট করে কিছু গোঙাচ্ছে। হৃদ কপাল কুঁচকে মায়ের মাথার পাশে বসে আবারও জ্বরটা চেক করলো। না, জ্বর তো নেই, তাহলে ছটফট করছে কেন তার বউ? হৃদ কিছু একটা ভেবে খাটের সাথে হেলান দিয়ে বসে পিঠের নিচের বালিশ দিল। আস্তে ধীরে মায়াকে টেনে নিজের বুকে নিল। আলতো করে মায়াকে এক হাতে জড়িয়ে ধরে গলার ওড়নাটা খুলে পাশে রাখলো। মায়া তখনও অস্পষ্ট স্বরে কিছু আওড়াচ্ছিল বলে হৃদ নিজের সতর্ক কানটা ধরলো মায়ের মুখের সামনে এখন, এবং বুঝতে পারলো মায়া জ্বরের উত্তাপে পড়ে পানি খেতে যাচ্ছে। হৃদ এক হাতে মায়াকে বুকে জড়িয়ে নিয়ে অন্য হাতে টেবিলের উপর থেকে গ্লাসটি নিয়ে পানি খাওয়ালো। মায়া চুমুক দিয়ে সম্পূর্ণ পানি গ্লাস শেষ করতে হৃদ মিহি সুরে মায়াকে ডাকলো, আর পানি খাবে? মায়া জ্বরের তাপে নিজের অজান্তে মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে বলে না। হৃদ মায়ের মাথায় আদুরে হাত বুলিয়ে দিতেই মায়ের দুর্বল হতে হৃদের পেটের পাশে টি শার্ট আঁকড়ে ধরে পুনরায় জ্বরের তাপে বলে, আপনি সত্যি এসেছেন মিস্টার ভিলেন? সত্যি সত্যি। তাহলে আমাকে জড়িয়ে ধরুন, এই যে ধরে রেখেছি তোমায়। এইভাবে না তো, শক্ত করে জড়িয়ে ধরুন মিস্টার ভিলেন, নয়তো আপনি হারিয়ে যাবেন। আর হারাবো না বউ, না তোমাকে হারাতে দিব, তুমি ঘুমাও, আমি আছি। সত্যি হারাবেন না তো? সত্যি। তাহলে এবার আমায় শক্ত করে জড়িয়ে ধরুন না মিস্টার ভিলেন, ব্যথা পাবে না? তাহলে কাল ধরবো, এখন ঘুমাও তুমি। হৃদ আদুরে হাত মাথায় বুলিয়ে দিতে দিতে আস্তে করে মাথায় ছোট করে একটা চুমু খেলো। মায়ের কেঁপে উঠতে হৃদ আবারও মিহি কণ্ঠে বলল, বেশি খারাপ লাগছে? ব্যথা পাচ্ছ? হৃদের আদুরে প্রশ্নে মায়া ঠোঁট উল্টিয়ে কেঁদে উঠল হৃদের বুকে। জ্বরের ঘোরে মনের সব কথাগুলো মায়া বহিঃপ্রকাশ করতে লাগলো হৃদের কাছে। আপনি আমার হিরো মিস্টার ভিলেন, আপনি আমার জীবনে ম্যাজিক ম্যানের মতন। আপনি আমার জীবনে আসায় আমার সব কিছু ম্যাজিকের মতো হয়ে যায়। এবার আমার জন্য আরও একটা ম্যাজিক করে দিন না মিস্টার ভিলেন। আমার আরিফ ভাইয়া আর ফিহা আপু কষ্ট পাচ্ছে। তারা 3 বছর ধরে একে অপরকে ভালোবাসে, কিন্তু আয়ন ভাই আর আম্মু মেনে নিচ্ছে না আরিফ ভাইয়াকে। আমরা গরিব বলে, আমাদের টাকা নেই, তাই আমরা ভালোবাসা পাওয়ার যোগ্য না। আপনি বলুন, গরিব ঘরের মেয়ে তো আমিও। আপনি কি আমাকে দূরে সরিয়ে দিবেন আমার বাবার টাকা নেই বলে, আপনার অযোগ্য বলে? কই দাদা দাদি তো আপনি কখনোই তো আমি গরিব বলে আমাকে অবহেলা করেনি, দূরে সরিয়ে রাখেনি, বরং যত্ন করে আমায়। তাহলে আমি আমার ভালোবাসা পেলে আমার ভাইয়া কেন পাবে না মিস্টার ভিলেন? আরিফ ভাইয়া তো ভালোবাসে ফিহা আপুকে, আমি খান বাড়িতে আসার আগে থেকেই ভালোবাসে দুজনকে। তাহলে আমার জন্য কেন তারা তাদের ভালোবাসা পাবে না মিস্টার ভিলেন? আপনিই বলুন, এটা কি ঠিক? অন্যায় করা হচ্ছে না আমার ভাই আর ফিহা আপুর উপর? প্লিজ মিস্টার ভিলেন, আপনি আয়ন ভাই আর আম্মুকে বলুন না আমার ভাইয়ের ভালোবাসাটা মেনে নিতে, তাদের বিয়ে করিয়ে দিতে। সত্যি বলছি আরিফ ভাইয়া ফিহা আপুকে অনেক সুখে রাখবে, কখনো কষ্ট পেতে দিবে না। প্লিজ আপনি কিছু করুন না প্লিজ। হৃদ বিরক্তি নিয়ে তেরা জবাবে বলল, পারবো না আমি। কার কী হলো না হলো সেটা আমার দেখার বিষয় না। খাক মরুক বাঁচুক, যার যা ব্যক্তিগত ইস্যু, আমি অন্য বিষয়ে কথা বলতে ইচ্ছুক নেই। বউ ছাড়া আমি বাকি কাউকে চিনি না, আর না চিনতে চাই। তাছাড়া তোমার ভাই সামান্য একটা মেয়ে মানুষকে সামাল দিতে পারে না, তার বিয়ে না করাই উচিত। কুমার থাকুক সারা জীবন, ব্লাডি প্যালো পিপল। ছে, যে নিজের জিনিস অন্যের হাতে তুলে দেয় ভোগ করার জন্য, তাও পরিবারের সো কল্ড কথার তলে পড়ে, তার বিয়ে না করাই উচিত। তোমার ভাইয়ের বিয়ে করা লাগবে না, তোমার তো বিয়ে হয়েছে, সেটাই ফেয়ার এনাফ। এবার চুপচাপ ঘুমাও। মায়ার ফুপিয়ে কেঁদে ওঠে হৃদের বক্ষতলে। দুর্বল হাতে হৃদের পেট জড়িয়ে ধরতে ধরতে বলে, আমি কষ্ট পাচ্ছি মিস্টার ভিলেন, প্লিজ আমার জন্য হলেও আরিফ ভাইয়ের বিয়েটা ফিহা আপুর সাথে করিয়ে দিন না। আপনি ছাড়া কেউ পারবে না এই কাজটা করতে, সত্যি বলছি, আর প্রমিসও করছি আর কখনোই আপনার অবাধ্য হব না। একদম লক্ষ্মী বউয়ের মতো আপনার সব কথা শুনবো। প্লিজ আমার জন্য হলেও কোনো ম্যাজিক করে দিন না মিস্টার ভিলেন। আরিফ ভাই আর ফিহা আপুর সম্পর্কের মধ্যে। মায়ের কান্নায় হৃদের খানিকটা বিরক্ত কমে আসে। বউয়ের জন্য সে সব কিছু করতে রাজি, তাই আর অমত করলো না, বরং মায়ের মাথায় আদুরে এক হাত বুলিয়ে দিল।
মায়াকে পুনরায় ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য হৃদের উষ্ণ ছোঁয়ায় মায়া আরও কিছুক্ষণ বকবক করতে করতে ঘুমিয়ে পড়লো। মায়া ঘুমাতে হৃদ মায়াকে ঠিক করে বিছানায় শুয়ে দিয়ে রুমে লাইট অফ করে ডিম লাইট দিল যত্ন সহকারে। মায়ের গলা অবধি ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে পাশে বসলো পুনরায়। চোখ আউড়িয়ে ঘড়ির দিকে এক পলক তাকিয়ে সময়টা দেখে নিয়ে মায়ের দিকে তাকালো হৃদ। বউকে ছেড়ে যেতে নারাজ তার মন। তাছাড়া নিজের রুমে গিয়েও শান্তিতে ঘুমাতে পারবে না সে বউয়ের জন্য, মন চটফট করবে ভীষণ। তার চেয়ে উত্তম হৃদের এখানেই ঘুমানোটা। হৃদ মায়ের ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে মায়াকে মায়ের বালিশে নিজের মাথা রেখে কাত হয়ে শুয়ে মায়াকে নিজের দিকে টেনে কাত করে শোয়ালো সে। হৃদ মায়াকে টেনে অল্প কাছে আনলো, তবে দূরত্ব বজায় রাখলো দুজনের মধ্যে ইঞ্চি ছয়ের মতো। হৃদের মুখোমুখি ঘুমন্ত মায়ের কপালে গভীর চুমু খেয়ে নিজের একটা হাত রাখলো মায়ের কোমরের উপর। হৃদ মায়ের আর কাছে যেতে না চেয়ে ওইভাবে ঘুমানোর চেষ্টা করলো এবং অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে পড়লো। তবে আপত্তি জানালো ঘুমন্ত মায়া। সে হৃদের প্রশস্ত কোল পেয়ে আরামে আরও চেপে চেপে আসলো হৃদের বুকের মাঝে। দুজনের মধ্যে দূরত্ব ঘুচিয়ে হৃদের সাথে মিশে রইল মায়া এবং হৃদের গলদেশে নিজের মুখ গজিয়ে এক পা তুলে দিল হৃদের পায়ের উপর। মায়া নড়ে চড়ে হৃদকে জড়িয়ে ধরার জন্য উপরের হাত হৃদের হাতের নিচে দিয়ে নিয়ে পিঠের উপর রাখলো। তারপর মায়ের অন্য হাতটা নিচে হওয়া বেশ একটা সুবিধা করতে পারছে না সে। ঘুমের ঘরে বেশ কয়েকবার হৃদের পিঠের নিচে নিয়ে নিয়ে হাতটা ঢুকাতে চাইলো হৃদকে জড়িয়ে ধরার জন্য, কিন্তু পারলো না। ঘুমের ঘরে বিরক্তি নিয়ে বারবার নড়ে চড়ে একই কাজ করতে লাগলো থেমে থেমে। এবার হৃদও ঘুমের ঘরেই কাত রাখা পিঠটা হালকা উঁচু করে দিতেই মায়া তৎক্ষণাৎ সেখানে গিয়ে হাতটা গুলিয়ে হৃদকে জড়িয়ে ধরে আরাম পেয়ে হৃদ মায়ার আরাম দিল তা করতে মায়ার কোমর ধরে টেনে নিজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার সেও মায়াকে দুহাতে জড়িয়ে ধরে নিজের কাঁচা ঘুমন্ত লাল লাল চোখ জোড়া খুলে আস্তে করে মায়ের কপালে ডিপলি চুমু খেলো। আমার অসীম সুখের ঠিকানা তুমি, আমার শতরাগের বারণ তুমি, আমার অধৈর্যের ধৈর্য তুমি, আমার দেওয়ানা হওয়ার কারণ তুমি, আমার পাষণ্ড বুকের শান্তির ফুল তুমি, আমার বোকা রানী তুমি, আমার প্রিয় বউ তুমি। মায়া ঘুমের মাঝে খানিকটা কেঁপে কেঁপে উঠে হৃদের কোনো কথাই শুনল না। অজানা থেকে গেল নিস্তব্ধ রাতের মতন। হয়তো মায়াও জেগে থাকলে হৃদ কখনোই বলতো না এই কথাগুলো। মায়ের অজানার মধ্যে দিয়েই হৃদের জানা অনুভূতিগুলো প্রকাশ পেল। হৃদ চোখ বন্ধ করে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে। মায়াও বিড়াল ছানার মতো খুঁজো মেরে পড়ে রইল হৃদের বুকের ভেতর। আজকের জন্য এতটুকুই থাক আজকের গল্পটা। আশা করি আজকের পর্ব দুইটা তোমাদের কাছে বেশ ভালো লাগবে। এটা তো আমার বেশ ফেভারিট একটা পার্ট এই গল্পের। খুব ভালো লাগছে এই পার্টটা। যাই হোক, কেমন লাগলো সেটা জানাবো, বেশি বেশি করে কমেন্ট করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।